দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রোজায় হাড়ের যত্ন ও মাংসপেশির সমস্যা, এবং এই বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, আমাদের চিকিৎসক আছেন আমাদের সাথে, সরাসরি তার কাছে আমরা চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টা আজ কথা বলবো স্যার, যে রোজায় হাড়, জয়েন্ট এবং মাংসপেশি নানান সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনা করব, এবং এই কথাটা আসলে মনে পড়ে যায় বিশেষ করে যারা সারাক্ষণ ডেস্কে বসে কাজ করেন বা চেয়ারে বসে কাজ করেন তাদের কথাটা। তো এই যে দীর্ঘ সময় রোজার মধ্যে একে তো হচ্ছে রোজা থাকছেন, দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করছেন, এতে করে কোমর, ঘাড় এবং মাংসপেশিতে কি কি ধরনের সমস্যা হতে পারে? ধন্যবাদ আমার প্রশ্নের জন্য। শুভেচ্ছা যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাদের সবাইকে। আপনার কোশ্চেনটা খুবই সময় উপযোগী, এবং এখন যেহেতু রমজান চলছে, সবাইকে শুভেচ্ছা। দীর্ঘক্ষণ বসে থাকলে একটা বায়োমেকানিক্যাল বলা হয়, যে স্টিফ হয়ে অনেক সময় বসে থাকলে বিশেষ করে ঘাড়ে বা কোমরে রক্ত চলাচলটা কমে যায়। তো রক্ত চলাচল যখন কমে, যে কোনো মাসেল হোক, নার্ভ হোক, রক্ত চলাচলের উপর অনেক কিছু, এর নমনীয়তা, এর মানে এর যে অ্যাকশন বা যে কাজ খুব নির্ভর করে। তো অনেক সময় তাকায় থাকলে, বসে থাকলে হয় কি, তখন যে ঘাড়ের যে মাসেলগুলা, বিগ মাসেল আছে কিছু নাম, স্পাইনের মাসেল, এখানে রক্ত চলাচল কমে যায় একসাথে, এবং এটা একটু স্টিফনেস হয়ে যায়। তো এই জন্য তাদের এখানে ব্যথা ফিল করে। তো এই জন্য করতে হয় কি, করা উচিত হলো যে ঠিক স্টিফে অত সময় না বসে থেকে অ্যাটলিস্ট 50 to 60 মিনিট হয়তো বসলেন, তারপরে আপনাকে একটু দাঁড়াতে হবে। দাঁড়ায় একটু 5 to 6 মিনিট একটু স্ট্রেচিং করা, ছোট একটা বিরতি নেওয়া দরকার। এই বিরতি নিলে তখন হবে কি, ওই মাংসপেশির যে একটা সময় পেলো, আবার সার্কুলেশনটা হলো, আবার ঠিকমতো সে কাজ করতে পারলো। ইন এডিশন যেটা করবে, যারা করতে হয় এদের, যেমন পিছনে একটা কুশন ইউজ করলে খুব ভালো হয়। সার্ভাইকাল কি কুশন ইউজ করলে তার স্ট্রেট হয়ে তাকানোটা খুবই দরকার। এবং যখন বসবে তখন উচিত যে স্ক্রিনের এটা প্যারালাল, মানে ঠিক ভীষণের প্যারালাল থাকলে তখন আপনার এই যে মাসেলের উপর যে চাপটা খুব কম থাকে। তো সব দিক দিয়ে এটা ইফেক্টটা রোজাতেও তো হয়, একটু বেশি হচ্ছে, অন্যান্য সময় কিন্তু একইভাবে হতে পারে। হ্যাঁ, তো এটা এখানে আসলে এই যে বসার যে পশ্চার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যারা ডেস্কে অনেকক্ষণ ধরে কাজ করে। তার সোজা হয়ে বসা, এবং বললাম যে এই স্ক্রিনটা যে সে কাজ করে কম্পিউটারের, এটা যদি স্ট্রেট হয় একটু চোখের সাথে, তাহলে হবে কি যে তার এই মাসেলগুলা তার কাজ কম থাকবে। এটা, এবং পিছনে যদি একটু কুশন থাকে তাহলে সেক্ষেত্রে একটু ভালো হয়। আর মাঝে মাঝে তো উঠতেই হবে। আচ্ছা, সেটা কতক্ষণ পর পর? এটা বলা হয় যে একটা 1 ঘন্টা 50 to 60 মিনিট পর পর 3 থেকে 4 মিনিট একটা ব্রেক। আচ্ছা, সে যেখানে কাজ করুক না কেন, আসলে হাঁটা চলার তো একটা সুবিধা থাকে। তো চেয়ার থেকে উঠে একটু হাঁটাচলা করলে আমাদের মাসেল বা এই যে ঘাড়, জয়েন্ট এবং মাংসপেশির যে সমস্যাগুলো আছে, সেটা থেকে কিছুটা আসলে বাঁচার উপায় রয়েছে। এবার একটু চলে আসি, যারা নিয়মিত জিম করছেন, বিশেষ করে রোজার পরে হচ্ছে যারা একটু খেলাধুলা করতে পছন্দ করেন, রোজায় হঠাৎ যদি মাংসপেশির টান বা লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রে আসলে কি কি সতর্কতা নেওয়া জরুরি আছে বা কি চিকিৎসা রয়েছে? খুব ভালো জিনিস। আসলে আজকাল সবাই কিন্তু খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, সবাই খুব জিম করে, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট যে যখন জিম করতে যাবে আগেও তাকে একটু ওয়ার্ম আপ করে যেতে হবে অবশ্যই তাকে, এবং খালি পেটে এইসব ব্যায়ামটা না করাই ভালো। ইফতারের পরে যখন যাবে সে 10 থেকে 15 মিনিট প্রথমে ওয়ার্ম আপ করবে। ওয়ার্ম আপ তারা মোটামুটি যারা এক্সারসাইজ করে তারা জানে, একটা সিস্টেম আছে, করে তখন শুরু করবে। আর এটা কেন করবে, যে আর কোনোভাবেই হঠাৎ করে খুব ভিগরাস এক্সারসাইজ শুরু করবে না, খুব জোরে দৌড়ানো, লাফ দেওয়া, এগুলো করা যাবে না। কারণ হলো যে ফাস্টিংয়ে কি হয়, যে আমাদের যে এই ইনস্ট্যান্ট যে শক্তিটা, এটা কিন্তু গ্লুকোজ থেকে আসে, এবং এটা গ্লাইকোজেন হিসেবে জমা হয়। তো তখন ধরেন শেষের দিকে যে ওই গ্লাইকোজেনগুলো শরীর থেকে, লিভার থেকে সরে এসে সেই কাজটা করে, অর্থাৎ সেই সময় একটু কম থাকে। ওই সময় যদি সে ভিগোরাস অ্যাক্টিভিটিস করে, তখন তার
যে কোনো সময় তার মাংসপেশিতে টান ধরে একটা ইনজুরি হয়ে যেতে পারে। একটা প্রশ্ন আমি অতএব যুক্ত ওই ধরনের এক্সারসাইজ বা ভিগোরাস এক্সারসাইজ করবে না, করা যাবে না। অ্যাট লিস্ট ইফতারের 1.5 থেকে 2 ঘন্টা পরে যে করতে পারে। আচ্ছা, আরেকটা কথা, যে যারা হচ্ছে ধরেন রোজার সময় অনেকে চিন্তা করেন যে যেহেতু হচ্ছে 30টা দিন বা হচ্ছে রোজার পুরো মাস জুড়ে হচ্ছে আমরা রোজা থাকছি, তো এটা একটা ভালো সময় নিজের স্বাস্থ্যটাকে হচ্ছে একটু কমিয়ে নেওয়া বা ওজন কমিয়ে নেওয়ার জন্য একটা ভালো সময়, তো এক্সারসাইজে কিন্তু জড়িয়ে পড়েন। তো এটা হঠাৎ করে যদি এক্সারসাইজ, একে তো রোজা থাকছেন তার উপর এক্সারসাইজ করছেন, এটা করাটা কি স্বাস্থ্যসম্মত? না, ঠিক রোজা রেখে এক্সারসাইজ না করাটাই ভালো। আচ্ছা, এবার চলে আসছি, আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পানি শূন্যতা। রোজার সময় যেহেতু পানি খাওয়া যাচ্ছে না, পানি শূন্যতার কারণে কি মাসল ক্র্যাম্পিং হতে পারে কিনা, বা যাদের গাউটের ব্যথা আছে সেটা আরো বেশি ত্বরান্বিত হতে পারে এটা কিনা? ভেরি ইম্পর্টেন্ট, হতে পারে। পানি শূন্যতাতে কি হচ্ছে, পানি শূন্যতাতে কিডনির যে ফাংশনটা, যেটা দিয়ে আমাদের বডির ভিতরে যেসব ইলেকট্রোলাইট সব কিছু, যে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো যে লেভেলটা ঠিক রাখা হয়, তো তখন কিন্তু ইউরিনের পরিমাণ কমে যায়। অতএব এই বিশেষ করে গাউটে যেটা হয় সবচেয়ে একটা ইউরিক অ্যাসিড, একটা এই ইউরিক অ্যাসিডটাও ওইখানে সিক্রেশন, মানে ওটা বের করে দেওয়া কমে যাচ্ছে, অথবা ওইখানেও শরীরে জমে যাচ্ছে। তো ইউরিক অ্যাসিড বাড়লেই যে কোনো জয়েন্টে ইনফ্লামেশন ওই সময় বেড়ে যায়। অতএব এই দুইটা জিনিসই কাজ করতেছে যে ওই সময় তাদের এই জয়েন্টের ব্যথা এগুলো বাড়বে। আচ্ছা, বেড়ে যাওয়ার পরবর্তীতে কি করণীয় সে নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, তারপর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি রোজায় হাড়, জয়েন্ট ও মাংসপেশির সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান আছেন আমাদের সাথে। আমরা একটু আগে গাউটের ব্যথা নিয়ে কথা বলছিলাম, যে গাউটের ব্যথা পানি শূন্যতার কারণে বাড়তে পারে। তাহলে এই যে রোজার সময়টাতে কিভাবে পানি শূন্যতার সমতাটা আমরা বজায় রাখতে পারি? এটা খাবারটা খুব লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে গাউটে ইউরিক অ্যাসিড যেটা হয়, এই সবচেয়ে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া যায় হলো বিফ, মানে গরুর মাংস, ডাল জাতীয় যত কিছু, ডাল জাতীয়, এতে সব কিছু বেশি থাকে, এবং সামুদ্রিক মাছ, এটা হলো সবচেয়ে। এই সময় এই খাবারগুলো একটু কম খাইতে হবে। এবং আরেকটা হলো পানি মিনিমাম ধরা হয় যে আপনি সেহরির থেকে ইফতার অ্যাটলিস্ট মানে 2.5 থেকে 3 লিটার পানি আপনার খাওয়া উচিত। এটা যদি সে ঠিক মতো এই পানিটা খায় এবং এই ফুডগুলো যদি অ্যাভয়েড করে, তাহলে তার ইউরিক অ্যাসিড লেভেল এত বাড়বে না, তার ব্যথাটা কমে থাকবে। ফুডের কথা যেহেতু চলে আসছে, তাহলে আমরা একটু ইফতার এবং সেহরিতে কি কি থাকলে আমাদের হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা ইফতার প্ল্যাটার আমরা পেতে পারি, সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। খাবারে এটা তো ইউনিভার্সাল, সবাই জানে যে এই সময় ওই যে ভাজা টাজা এগুলো তো খাওয়া যাবে না। তবে এই যে কম খেতে হবে, খাওয়া যাবে না, ঠিক কম খেতে হবে। আর এই যে ইউরিক অ্যাসিড লেভেল এগুলো বাড়ার জন্য ওই খাবারগুলো একটু কম খেতে হবে, যে বললাম যে মানে গরুর মাংস, ডাল, আর প্রোটিন রিচ খাওয়া ভালো। প্রোটিন রিচ যেগুলো, প্রোটিন আপনি যত খান সমস্যা নেই, প্রোটিন, ফলমূল, শাকসবজি এগুলোই আপনার রাখা ভালো। এবং যেগুলোতে যে ফলমূলেতে বা প্রোটিনে পানিটাও বেশি থাকে সেইগুলো, যেহেতু শেষ পর্যন্ত যে আমাদের এই পানিটাই শূন্যতা বেশি হয় এবং গ্লুকোজ লেভেলটা, এই দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, অস্টিওপোরোসিস রোগীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? অস্টিওপোরোসিস যে এই সময় এমনি তো যাদের বয়সী মানুষ অস্টিওপোরোসিসে তারা খুব প্রোন টু ইনজুরি, মানে তাদের ইনজুরির সম্ভাবনা বেড়ে যায়, পড়ে যেতে পারে। আর এই সময় যেটা ঘটতে পারে সেটা হলো সবচেয়ে জরুরি হলো যে তাদের গ্লুকোজ লেভেল কম থাকে, হাইপোগ্লাইসেমিয়া বলে যেটা, হঠাৎ মাথা ঘুরে গ্লুকোজ। পড়ে হ্যাঁ, যেতে তখন পারে। হয়তো দুইটা কারণে, এমনি তো বয়সী মানুষ, আর হাইপোগ্লাইসেমিয়া মাথা ঘুরে পড়ে যেতে পারে, পড়লেই তো তার যে কোনো জায়গায় ফ্র্যাকচার হয়ে যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত, এবং তাদের আর কি বাড়তি সতর্কতা নিতে হবে? তাদের সতর্কতা নিতে হয় যে তারা যেহেতু বয়সী মানুষ, তাদের মানে পরিবারের ওদেরও খুব দায়িত্ব আছে যে উনি যেখানে থাকেন সেখানে যেন একটু কোনো পিচ্ছিল কোনো ফ্লোর না থাকে, বাথরুম বা এখানে খুব পানি না থাকে, যেহেতু পড়ে না যায়। আর কেউ যদি একটু বেশি ব্যথা হচ্ছে, তার জন্য একটা অ্যাটেন্ডেন্স একটু কাছে কেউ তাদের থাকে যাতে উনি পড়ে না যান। এটা খুব পরিবারের লোকজনেরও দায়িত্ব বেশি। আচ্ছা, এবার একটু জানতে চাই ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি যাদের আছে, এখন তো হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি মহামারী আকারে হচ্ছে চলছে, যাকে হচ্ছে জিজ্ঞেস করেন না কেন তার হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে। শুধু ডেফিসিয়েন্সি না, ইনসাফিসিয়েন্সি কিন্তু হচ্ছে এখন বেশি। তো এই যে ভিটামিন ডির ঘাটতি আছে, তো এদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এই যে রোজার সময়টাতে ভিটামিন ডির ঘাটতি পূরণের জন্য কি করা যেতে পারে? ভিটামিন ডি এদের একমাত্র সোর্স কিন্তু সানশাইন। অতএব অন্যান্য যে কোনো ভিটামিন আপনি হয়তো বললাম যে
একটু দুধ মাছ মাংস খান, কিন্তু ভিটামিন ডি কিন্তু একমাত্র আপনার সানশাইনে না গেলে হবে না। অতএব আমাদের এই জন্য আর এখন বেশি পাওয়া যাচ্ছে কেন, অন্য কারণ আছে, শুধু যে নতুন করে হয়েছে তা না। এখন কিন্তু এইটা ডায়াগনোসিস, যাতে এটা এই পরীক্ষাগুলো এখন খুব অ্যাভেলেবল, সেই জন্য হচ্ছে কি সবাইকে দেখা যাচ্ছে করলেই তার কম পাওয়া যাচ্ছে। অতএব তাকে করতে হবে কি, একটা হলো যে যদি সম্ভব হয় দিনের এবং ঠিক ওই সকালের রোদে না, একটু যখন প্রখর রোদ, সেই সময় যদি 10 to 15 মিনিট যদি থাকতে পারে ফাইন, কিন্তু সেটা যদি না পারে তখন তাকে টেস্ট করে, আসলে ভিটামিন ডিটা কিন্তু পরীক্ষা না করে না খাওয়াই ভালো। এটা আমি দেখছি যে ধরেন আপনি অন্যটা পরীক্ষা করে যে লেভেলটা দেখে নেওয়া, যে আপনার যদি দেন নর্মাল লেভেল যে থাকার কথা যে 30, তার আছে 10, তখন তাকে কিন্তু সাপ্লিমেন্ট নিতে হবে। তো এই সাপ্লিমেন্ট যে কোনো সময় নিতে পারেন। আর সাপ্লিমেন্ট নেওয়া খুব সহজ আজকাল, ওটা কিন্তু অত খালি পেটে খাওয়া ওরকম কিছু নেই। সপ্তাহে আমরা বলে দিই যে 40,000, 40,000, যাদের বেশি হয় 40,000 করে একটা ক্যাপসুল খাবে, হয়তো 3 মাস খেলে দেখা যায় আবার ওটা কভার করে। কিন্তু এই জন্য ভিটামিনটা যে কোনো সবসময় কিন্তু খেয়ে যাবে না, ওই 1,000, 2,000 খেতে পারে, কিন্তু 40,000, 20,000 সবসময় না খাওয়া ভালো, কারণ ভিটামিন ডি আবার বেশি হয়ে গেলে এটা টক্সিক ইফেক্ট আছে, টক্সিসিটিটা শুরু হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন যে আসলে ভিটামিন ডি যদি হচ্ছে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করে দেই, তো এটা আসলে বডির জন্য উল্টা রিভার্স এফেক্ট কিন্তু হতে পারে। আচ্ছা, এবার একটু চলে আসি রোজার সময় ছোটখাটো মচকানো বা হঠাৎ পা পিছলে পড়ে যাওয়া এবং আঘাত পাওয়ার পর ইনজুরিতে প্রাথমিকভাবে আসলে কি করা প্রয়োজন আছে, এবং এক্স-রে বা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরিটা কখন আসলে? এটা তো এই ব্যাপারটা সবসময় কমন, যে রোজার সময় পড়লে গেলেও যে ব্যবস্থা, এটা সাধারণত করতে হবে কি, যে কোনো সময় পড়ে গেলে সহজ কথা একটু মনে রাখতে হবে যে হয়তো দেখা গেলো সে ব্যথা পেলো হাতে, তাকে রেস্ট মানে বিশ্রাম, এবং বিশ্রামটা শুধু যার ব্যক্তিগত না, ওই জায়গাটাকেও বিশ্রাম দিতে হয়। তো বিশ্রাম দেওয়ার আমাদের অনেক পদ্ধতি আছে, ধরেন যে আমরা অনেক সময় সিলিং বলি, আর্ম সিলিং, হাতটা ঝুলাই দেই, এটা দিয়ে দিতে হয়। আরেকটা হলো দিতে হয় যে ইমোবিলাইজ বলে, মানে জায়গাটা যাতে না নড়ে, এই জন্য ওই রেস্ট দিয়ে ওই জায়গাটায় না নড়ার জন্য আমরা ওই সময় যে সিলিং বা কাস্ট দিয়ে দিই। আর এরপরে যেটা করতে হবে যে আপনি ওই জায়গাটা যদি আপনি বাসায় থাকেন, এটা হলো প্রাথমিক চিকিৎসা, যে একটু উঁচু করে রাখতে হবে। হ্যাঁ, যে একটু এলিভেশন বলে, যে হার্টের লেভেলের চেয়ে একটু উঁচু হয়ে থাকলে ওখানে ফুলাটোলা হইলে তাহলে আপনার ওই এটা ফুলাটা কমে যায়। অর্থাৎ একটু রেস্ট দিতে হবে জায়গাটাকে, রেস্ট টু দা লোকটাকেও এবং ওই জায়গাটাকে রেস্ট দিতে হবে। আমাদের আর কোন সময় যে ডাক্তারে বললেন না যে এক্সরে, এটা হলো যখন দেখবেন যে জায়গাটা প্রচন্ড ব্যথা করতেছে এবং জায়গাটা নীল হয়ে গেছে। নীল হওয়া মানে ভিতর ব্লিডিং হয়েছে, ভিতরে রক্ত যদি পাত হয় ওটা বেরোতে পারে না, তখন নীল হয়ে যায় এবং প্রচন্ড ব্যথা, সে হয়তো অরিজিনেতে পারে, তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার দরকার আছে। আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, ডক্টর সান কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সান কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি রোজায় হাড়, জয়েন্ট ও মাংসপেশির সমস্যা নিয়ে। এই টপিকগুলো যখন আসে তখন আরেকটা কথা মাথায় আসে, বিশেষ করে রোজার মাসটাতে, যে আমাদের বাসায় গৃহিণী যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো রমজান মাস জুড়ে হচ্ছে রান্না বান্না এবং অনেক আয়োজনে কিন্তু ব্যস্ত থাকেন, এবং তাদের কোমরে ব্যথা, ঘাড় ব্যথা, জয়েন্টের ব্যথাটাও কিন্তু অনেক বেশি এই সময়টাতে বেড়ে যায়। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আসলে এই সময় দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো হাইড্রেশন, দ্যাট ইজ পানি। যে কাজই করুক ওই যে পানিটা যেন সে সেহেরি হোক ইফতারে হোক একটা ওই পরিমাণ মতো খেতেই হবে তাকে। আরেকটা হলো যে খাওয়ার সময় একটু, যে সারাদিন তার কাজ করতে হয়, অতএব ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু আসে গ্লুকোজ থেকে, অতএব গ্লুকোজটা যাতে অ্যাভেলেবল থাকে, ব্যালেন্স, সেই ডায়েটটা তাকে একটু বেশি খাওয়াই উচিত। আচ্ছা, আপনি হচ্ছে আমাদের রাজধানী স্বনামধন্য একটা হাসপাতালে আছেন, সেখানকার সিনিয়র কনসালটেন্ট হিসেবে আপনি আছেন অর্থোপেডিক্স বিভাগে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের হাসপাতালে আপনাদের যে অর্থোপেডিক্স বিভাগটা রয়েছে সেখানকার জরুরি সেবাটা কেমন? আমাদের জরুরি সেবাটা একেবারে খুবই ভালো, এবং এখন আমাদের এই হাসপাতালে 24 ঘন্টায় এই সেবাটা বিদ্যমান। যে কোনো সময় গেলে আমাদের যে ডাক্তাররা প্রথমে ইনিশিয়ালি তারা দেখবে, এবং পরবর্তীতে স্পেশালিস্ট যারা আছে তারা বিশেষজ্ঞ, তারাও আমরা অ্যাভেলেবল। এবং এখানে এই হাসপাতালের সুবিধা হলো কি, এই আমাদের হাসপাতালটায় ধরেন একটা ইনজুরি নিয়ে গেলে কিন্তু শুধু যে একটা পা ভেঙে গেল তা না, ওই মানুষটা ধরেন একটা বয়সী মানুষ হলো, তার কিন্তু অনেকগুলো কোমরবিডিটি বলি, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ সব থাকে।
তো আপনি যদি এমন একটা জায়গায় যেতে হয় যেখানে এই ডাক্তারগুলোও আপনি সহজে অ্যাভেলেবল, আমাদের হাসপাতালেই কিন্তু আমি মনে করি যে এই সাপোর্টিভ যে মানে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাভেলেবল, অর্থাৎ আপনি নিশ্চিন্তে এখানে যে কোনো সময় মানে অ্যাক্সিডেন্টের রোগী আপনি নিয়ে গেলে আমি মনে করি সর্বোচ্চ সেবা পাবে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের কথা থেকেই মনে আসলো যে ঈদ যেহেতু সামনে চলে আসছে, আমরা কিন্তু ঈদের সময় হচ্ছে হেডলাইনগুলোতে দেখি যে আসলে সড়ক দুর্ঘটনা হয়েছে বা হচ্ছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা অনেক বড় বড় দুর্ঘটনার কিন্তু শিকার হয়। যেহেতু সবাই হচ্ছে ঘরমুখী মানুষরা হচ্ছে নিজ নিজ গন্তব্যের দিকে যাত্রা করেন, তো এই যে অর্থোপেডিক্স বিভাগটা আপনাদের ঈদের সময়টাতে পর্যাপ্ত ডাক্তার থাকে কিনা বা হচ্ছে এই সময়টাতে আপনারা কেমন সেবা দিয়ে থাকছেন? যে এখানে আমাদের পুরো ফুল কভারেজ থাকে। হয়তো আমি হয়তো জান যে সিনিয়র কনসালটেন্ট হয়তো সারাক্ষণ হাসপাতালে না থাকলেও আমি অন কল থাকতেছি, আর আমাদের জুনিয়র ডাক্তার অ্যাভেলেবল। অতএব সে প্রথমে অ্যাটেন্ড করবে এবং যখনই মনে করবে যে স্যার এটা ফ্র্যাকচার হয়ে গেছে আপনাকে আসতে হবে, আমরা 24 ঘন্টা আমরা অ্যাভেলেবল থাকবো। আর ঈদের সময় আমাদের হাসপাতাল তরফ থেকেও এগুলো খুবই লক্ষ্য রাখা হয় এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এগুলো অ্যাভেলেবল করা হয়। আর এই ইনজুরি রোগীর কিন্তু শুধু অর্থোপেডিক্স না, আমাদের যেমন নিউরো সার্জারি এবং জেনারেল সার্জারি, এগুলো কিন্তু একেবারে আমরা মনে করি ফুল আমরা একটা টিম আছি আমরা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যে কোনো সময়। আচ্ছা, আপনাদের জন্য হচ্ছে শুভকামনা। আমরা একটু আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে আমার, যে দেখা যায় যে বয়স্ক যাদের আগে থেকে অস্টিওপোরোসিস বা জয়েন্টের ক্ষয়ক্ষতির জন্য তো সমস্যা আছে, রোজায় তাদের ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতি থাকে। তো এই যে ব্যথানাশক ওষুধ যেগুলো রয়েছে বা এই যে পেইন কিলার যেগুলো, এগুলো তারা কিন্তু নিয়মিত খেতে থাকেন, তো এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? পেইন কিলার খাওয়াটা তো খুবই একটা নিয়মই, এটা খালি পেটে তো খাওয়া যাবেই না। এটা তখন আমি যেটা বলি সেটা হলো যে 2 বার যদি নিতে হয়, যেসব ডোজ আছে 2 বার, সেহরির পরে ইফতারের পরে, সমস্যা নেই। কিছু ড্রাগ আছে যেমন খালি পেটে খেতে হয়, কিন্তু পেইন কিলার তো খালি পেটে খাওয়া যাবে না। কিন্তু যে ক্যালসিয়াম যেটা দেয় সেটাও ভরা পেটে খাওয়া যায়। ভিটামিন ডি একটা আছে বিসফসফোনেট যদি একটা জাতীয়, ওইগুলো খালি পেটে, তো ওইগুলো এই সময় অ্যাভয়েড করাই ভালো। তো শুধু পেইন কিলারটা খালি পেটে খাবে না, অন্যগুলো আপনি যে কোনো সময় খাবারের সাথে খেতে পারে, কোনো সমস্যা নেই। জি, এবার আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে দীর্ঘদিন আর্থ্রাইটিস বা কাঁধের জমাট বাঁধা যে ব্যথাগুলো বা ফ্রোজেন শোল্ডার যেটাকে আমরা বলি, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে রোজার সময়টাতে যদি ফিজিওথেরাপি নিতে চায়, সেই ব্যায়ামটি কি চালিয়ে যাওয়া নিরাপদ কিনা এবং হচ্ছে কিভাবে তা মানিয়ে নেওয়া উচিত এই সময়টাতে? ফ্রোজেন শোল্ডার একটা বড় একটা টার্ম, যদিও এটা বড় মানে অনেক কিছুই বলতে হয়, কিন্তু তারপরেও ফ্রোজেন শোল্ডার অবশ্যই যে ব্যায়ামটা এগুলো চালাতে হবে তাকে। কারণ ফ্রোজেন শোল্ডার এমন একটা যেটা কিন্তু হাড়ের কোনো সমস্যা না, জয়েন্টের উপরে একটা প্রদাহ হয়, অথবা এটা নাড়ালেই ব্যথা লাগবে। কিন্তু এই একটা যেমন যে কোনো ট্রমা, আঘাত পাইলে যেমন আমরা বলি রেস্ট নিতে, কিন্তু ফ্রোজেন শোল্ডারে কিন্তু মুভমেন্টে থাকতে হবে। এই জন্য আমরা যে ব্যায়াম দেখাই দিই অথবা ফিজিওথেরাপিস্টরা দেখাই দেয়, অনেকগুলো ব্যায়াম আছে, যেমন পেন্ডুলাম এক্সারসাইজ অনেকগুলো আছে যেগুলো ওকে করতে হবে। এইগুলো করলে রোজার সাথে কোনো সমস্যা হবে না, এটা তাকে চালিয়ে যেতে হবে। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে এই যে রোজা সময়টাতে বা রিসেন্টলি যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে তারা যখন রোজা রাখবেন কি কি সতর্কতা মেনে চলবেন বা কি পরামর্শ থাকবে তাদের জন্য? তখন অ্যাক্সিডেন্ট হলে তো আসলে সমস্যা হয় কি, অনেকগুলো ওষুধও দিতে হয়, তখন রোজা রেখে তো কিছুটা রেস্ট্রিকশন হয়ে যায় যে এটা দেবো কি দেবো না। কিন্তু তার যদি অ্যাক্সিডেন্টটা এমন হয় যে তাকে এগুলো না দিলেই হবে না, তখন তো তাকে যে কোনো ওষুধ দিতেই হবে। এবং সতর্ক দেবে এই সময় আসলে একটু মুভমেন্ট কম, যাতে ইনজুরিতে না পড়ে। আর বয়সী মানুষ যেগুলো বললাম একটু লক্ষ্য রাখা, এগুলো যাতে আবার খেলাধুলাও মনে হয় করবে, কিন্তু একটু লিমিটেড হয়ে, যে অত যাতে ইনজুরি না হয়ে যায় লক্ষ্য রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের যে স্বাস্থ্যসেবাগুলো রয়েছে তাদের জন্য আমাদের অভিনন্দন থাকলো। যেহেতু হচ্ছে আমাদের রাজধানীর 100 ফিটে হচ্ছে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, তো আশা করছি যে কোনো সমস্যায় হচ্ছে তারা মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। আপনাকে সাধুবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমার সাথে ছিল ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। উনি কথা বলছিলেন হচ্ছে রোজায় হাড় এবং জয়েন্ট মাংসপেশির সমস্যা নিয়ে। দর্শক, প্রতিদিনই দেখা হবে 3:30 আপনাদের সাথে। অনেকগুলো প্রশ্ন থাকবে আপনাদের, সেই যে কোনো প্রশ্ন নিয়ে আমাদেরকে আপনারা ফোন করতে পারেন সরাসরি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।